এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। Express Midday brought to you by Coal Mines Associated Trades Private Limited. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। শুরু করছি এক্সপ্রেস মিডডে। সেলের ইসকো কারখানার বহু পুরনো 5টি কুলিং টাওয়ার ভেঙে দেওয়া হলো। জানা যায়, কারখানার সম্প্রসারণের জন্যই পুরনো কুলিং টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে থেকেই বার্নপুরের সেলের ইসকো কারখানার বহু পুরনো 5টি কুলিং টাওয়ার ভেঙে ফেলা হবে তা কানাঘুষো শোনা যাচ্ছিল, কিন্তু রবিবার সকাল 12:15 এই কুলিং টাওয়ারগুলি ভেঙে ফেলা হলো। জানা যাচ্ছে, কারখানার সম্প্রসারণের জন্যই পুরনো কুলিং টাওয়ার ভেঙে ফেলা হয়। কারখানার বাইরে এই দৃশ্য দেখতে বহু মানুষের ভিড় ছিল। এই ঐতিহ্যবাহী কুলিং টাওয়ারগুলি নির্মিত হয়েছিল প্রায় 1950-এর দশকে। পুরনো নির্মাণ ভেঙে ফেলায় আসানসোল এবং বার্নপুরবাসীরা আবেগপ্রবণ হয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মায়ের স্বপ্নাদেশে শুরু হয় বাসন্তী পুজো। আনুমানিক প্রায় 300 বছরের পুরাতন এই বাসন্তী পুজো পুরুলিয়ার 1 নম্বর ব্লকের অন্তর্গত 85 গ্রামের ঐতিহ্য। বাসন্তী দেবীর আরাধনায় মেতে ওঠেন গ্রামের সকল মানুষ। কাশীপুর পঞ্চকোট রাজের বংশধর 85 গ্রামে বাসন্তী পুজোর প্রচলন করেন। কথিত আছে, এই পুজোর বয়স আনুমানিক 3 শতাব্দী প্রাচীন। শরৎকালীন দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধি পুজোর সময় এখান থেকে বলি দেওয়ার জন্য ছাগ নিয়ে যাওয়া হতো পঞ্চকোটে। জনশ্রুতি রয়েছে, সেই সময় তৎকালীন জমিদারকে মা স্বপ্নে আদেশ দেন চৈত্র মাসে বাসন্তী পুজো করার। সেই থেকে রাজস্বিক মতে গ্রামে চলে আসছে বাসন্তী পুজো। পৌরাণিক নিয়ম অনুযায়ী যথাযথ নিয়মে 5 দিন ধরে এই পুজো চলে। অষ্টমীতে এবং নবমীতে হয় ছাগ বলি। কোনো কোনো বছর মহিষ বলিও হয় নবমীতে। নবমীতে দর্শনার্থীর ভিড় থাকে নজর কাড়া। আশেপাশের প্রায় 30 থেকে 35টি গ্রাম থেকে মানুষ এসে ভিড় জমান এখানে। মন্দিরের প্রধান পুরোহিত রুদ্রপ্রসাদ নিয়োগী জানান, প্রায় 52 বছর ধরে তিনি এই মন্দিরে পুজো করে আসছেন। মোটামুটি আমি 52 বছর করছি। তার আগে যে কতদিন হয়েছে সেটা আমার ঠিক জানা নেই। আর এখনও যতদিন পারব ততদিন করব। কি মতে পুজো হয় এখানে? পুজো হয় রাজস্বিক পুজো। বলি প্রথা রয়েছে এখন? বলি প্রথা আছে। কবে কবে বলি হয়? বলি হয় নবমীর দিনে। অষ্টমী কি বলি হয়? ছাগ বলি? ছাগ বলি। মহিষ বলির প্রথা রয়েছে কি? বলিও হয়, কারণ মানসিক থেকে হয়, ওটা বৎসরে হয় না। গ্রামের জমিদার পরিবারের সীতারাম সিংহদেও জানান, মায়ের কাছে মানত করে মনস্কামনা সফল হতেই বিভিন্ন মানুষ আসেন মন্দিরে এবং প্রতিমা সহ বিভিন্ন পূজার সামগ্রী দান করেন। প্রায় 300 বছর। আচ্ছা, এখন কিভাবে পূজা চলছে? এখন ওইভাবেই জনগণের চাঁদা আদায় হয়। হ্যাঁ, ঘরে 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 চাঁদা যত খরচা হয় একটা রেট আছে। একটা কারো 500 দেয়, 200 দেয়, 100 দেয়, স্বেচ্ছায়ও দেয়। আবার কত লোকের মানসিক করে মানুষের করলে রোগ দুঃখ বিপদ আপদ হলে তাতে সাফল্য হয়। তাতে প্রতিমা হোক, তারা ভেড়া পশু বলি দেওয়া হয়। আর প্রতিমাটা যে যা দেয় এগুলো পূজা ঠিক আছে। বাসন্তী পুজোকে কেন্দ্র করে গ্রাম এই কদিন যেন মিলন ক্ষেত্রে পরিণত হয়। মানবাজার থেকে বংশীধর সিংহর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
নয়াগ্রাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলে বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেন। জানা যায়, বড়খাকড়ি অঞ্চলের বিজেপি গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ বিজেপির 7 জন বুথ সভাপতি ও দলীয় নেতৃত্বরা যোগদান করেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে নয়াগ্রামে বিজেপির ধস। নয়াগ্রাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলে বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, ব্লক সভাপতি রমেশ রাউত, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে এদিন বড়খাকড়ি অঞ্চলের রামচন্দ্রপুর বুথে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় সাংগঠনিক কর্মী সম্মেলন। এদিনের এই দলীয় কর্মসূচিতে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন। বড়খাকড়ি অঞ্চলের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিজেপির 7 জন বুথ সভাপতি ও দলীয় নেতৃত্বরা যোগদান করেন। এবং এই অঞ্চল সম্মেলনে আমাদের বুথ সভাপতি, বুথ কমিটি, বুথ নেতৃত্ব সহ অঞ্চল নেতৃত্ব এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে থেকেই আগামী 26 সালের ভোটকে পাখির চোখ করে আমাদের আজকে অঞ্চল সম্মেলন হলো। এবং এই অঞ্চল সম্মেলনের সাথে সাথে বিজেপির যারা একজন পঞ্চায়েত মেম্বার, ছোটখাকড়ির পঞ্চায়েত মেম্বার এবং 7টি বুথের বুথ সভাপতি, বিজেপির অঞ্চল সভাপতি এবং বিজেপির মণ্ডল সভাপতির সহ সভাপতি আমাদের দলে যোগদান করে। যদিও এ বিষয়ে বিজেপির রাজ্য কমিটির এক সদস্যের দাবি এটি ভুল খবর, কেউই যোগদান করেনি, তাদের অজান্তেই তাদের লোক যোগদান করে ফেলল, এটা অদ্ভুত বিষয়। এসব তৃণমূলের জামানাতেই সম্ভব বলে তৃণমূলকে তো বিজেপি নেতা। এগুলো সব ফালতু খবর, আমরা কেউ জানলাম না, ওরা জয়েন করে গেল, এটা অদ্ভুত বিষয়। তৃণমূলের জামানায় এসব হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বেশ কয়েক বছর আগেই পুরো ভোটের মেয়াদ শেষ হয়েছে জলপাইগুড়ি, ধূপগুড়ি শহরে। বর্তমানে 4 সদস্যের পুরো ভোট গঠন করে কোনো রকমে কাজ চলেছে ধূপগুড়ি পৌরসভায়। এদিকে ভোট না হওয়ায় শহরে বাড়ছে নানান সমস্যা। নিজেদের সমস্যার কথা জানাতে না পেরে ক্ষোভ বাড়ছে শহরবাসীদের মধ্যেও। এক কথায় ভালো নেই ধূপগুড়ি। পুরো ভোটের মেয়াদ শেষ হয়েছে কবে? 4 সদস্যের পুরো ভোট গঠন করে চলছে কাজ। এতদিন পরেও পুরো ভোট দূরের কথা, ভোটের আভাস না মেলায় ক্ষোভ বাড়ছে শহরে। শেষবার ধূপগুড়ির পুরো ভোট হয়েছিল 2017 সালের অগস্ট মাসে। সেই পুরো ভোটের মেয়াদ শেষ হয়েছে 2022 সালের 13 সেপ্টেম্বর। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত ভোট হয়নি। পুরো ভোট গঠন করার পরও কেটে গেছে 2.5 বছর। ভোট না হওয়ার টালবাহানার কথা যেমন বুঝতে পারছেন সাধারণ মানুষ, তেমনই টের পাচ্ছেন রাজনৈতিক দলের নেতারাও। শাসক দলের অন্দরে খবর অনুযায়ী ভোট না হওয়ায় চরম হতাশা এবং অসন্তোষ রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও। চলতি বছরেও পুরো ভোট না হলে আগামী বছর বিধানসভা ভোটে যে শহরে বড় ব্যবধানে পিছিয়ে থাকতে হবে তা ভালোই বোঝেন তৃণমূল নেতারা। ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর দাবি, পুরো ভোট হলে ধূপগুড়ি পুরসভার সমস্ত ওয়ার্ডেই তাদের দলই জয়লাভ করবে। ভোট না হওয়ার দায় তিনি ঠেলে দেন নির্বাচন কমিশনের উপর। এটা টোটালটাই নির্বাচন কমিশনের ব্যাপার। তৃণমূল কংগ্রেস সর্বদা প্রস্তুত, যখনই এটা তৈরি ভোট ডিক্লেয়ার হবে তৈরি হয়ে যাবে। মাদারিহাটে বাই ইলেকশন কেন্দ্র বাহিনীতেই তো করেছে, তো শাসক দল ভয় পাচ্ছে, এটা তো তারা নিজেরাই জানছে। ওরা ভেবেছিল মাদারিহাটে তাড়াতাড়ি দ্রুততার সাথে ভোট করিয়ে নিয়ে মাদারিহাট বাই ইলেকশনটা জিতে যাবে। মানুষ প্রত্যাখ্যান করেছে, বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যান হচ্ছে। এদিকে বিরোধী শিবিরের তরফে বিজেপি নেতা মণ্ডল সভাপতি পাপাই সরকারের দাবি, শাসক দল ভয় পেয়েছে, আতঙ্কে রয়েছে, তাই পুরো ভোট করছে না। মানুষকে ভাওতাবাজি দিয়ে উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল ঠিকই, কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে পুরসভা ভোটে সমস্ত ওয়ার্ডে বিজেপি জয়ী হবে। শাসক দলের ভয় জানে যে আজকে পৌরসভা ভোট যদি করায় তাহলে এই ধূপগুড়িতেই 16-0-তে পৌরসভা ভোট হবে, অর্থাৎ 16টা ওয়ার্ডের 16টাই যাবে বিজেপির পক্ষে। এই ভয়ে জোর করে ক্ষমতা ধরে রাখার লোভে আজকে ভোট করাতে পারছে না, প্রশাসনিক ভোট দিয়ে জোর করে বসে আছে। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, সাধারণ মানুষ আজকে যাচ্ছে ভোট হোক, মানুষ আজকে ক্ষেপে রয়েছে। আজকে ভোট হলে আজকে 16-0-তে আমরা তৃণমূলকে হারিয়ে এই পৌরসভা দখল।
2022 সালের সেপ্টেম্বরে পুর বোর্ডের মেয়াদ শেষে প্রশাসক বোর্ড বসলেও ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের বেশ সক্রিয়ভাবে কাজ করতে দেখা যেত। পুর পরিষেবা নিয়ে সম্ভবত তাদের আশা ছিল কিছুটা দেরিতে হলেও ভোট নিশ্চিত হবে। বছরের পর বছর কেটে যাওয়ায় প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলররাও নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, আর তার ফল ভোগ করছেন সাধারণ মানুষ, যে কারণে ওয়ার্ডের সাফাইয়ের কাজ, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা এমনকি বিভিন্ন শংসাপত্র দেওয়ার কাজেও বিঘ্ন ঘটছে। পুর পরিষেবার সময় মতো না পাওয়ায় শহরবাসীর ক্ষোভ চরমে উঠেছে। এর ফলস্বরূপ গত বছর লোকসভা ভোটে ধূপগুড়ি শহরের 6000-এরও বেশি ভোটে পিছিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা স্থানীয় বিধায়ক নির্মল চন্দ্র রায়। পুরো ভোট না হওয়ায় দৈনন্দিন পুর পরিষেবা নিয়ে শহরবাসীর ক্ষোভের কথা বিধায়কেরও অজানা নয়। এদিকে ভোটহীন শহরের পুর প্রশাসক বোর্ডের চালচলন নিয়েও নানা প্রশ্ন উঠছে। মানুষের ক্ষোভ, রাজনৈতিক নেতাদের তরজা সবই জানে প্রশাসন ও কমিশন, কিন্তু সব জেনেও চোখ বন্ধ করে বসে আছে বলেই অভিযোগ। আর এর মাঝেই ভোটহীন ধূপগুড়ি মোটেই ভালো নেই। জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এখন নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি। এক বিশ্বাসের প্রতীক ডে গ্রুপ এন্টারপ্রাইজের কোল মাইন্স ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। জাতীয় সড়ক থেকে রেল পরিকাঠামো, সেতু নির্মাণ থেকে আবাসন, ওপেন কাস্ট মাইন্স থেকে পরিবহন, প্রথম থেকে প্রথম সারিতে আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আপনাদের পরিষেবায় এনসিপল অ্যান্ড কোম্পানি, কোল মাইন্স সার্ভিস স্টেশন, শ্রী দুর্গা ট্রেডার্স, শ্রী দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সি, সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টিফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিড ডে। চিকিৎসক মৃণাল কান্তি নন্দীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির জিনিসপত্র। মৃত্যু হয়েছে তার ছেলে দেবজ্যোতির। ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চিকিৎসকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির জিনিসপত্র। মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটে আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকায়। এদিন সকালে চিকিৎসক মৃণাল কান্তি নন্দীর বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। পরক্ষণেই আগুন দেখতে পায় তারা। এরপর স্থানীয়রা খবর দেয় দমকল বিভাগ ও আরামবাগ থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির সমস্ত জিনিসপত্র। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় যে এখানে একটি আর কি ওই রেসিডেন্সিয়াল বাড়িতে আর কি আগুন লেগেছে, ঠিক আছে। এই বাড়িটা হচ্ছে শুনলাম যেটা ডক্টর মৃণাল কান্তি নন্দী তার বাড়ি, ঠিক আছে। তা তিনি থাকেননি এখন, তা ওনার ছেলে ছিলেন। তা ওনার ছেলের একটু ওই কী বলবো রিসিভ বার্ন ইঞ্জুরি, ঠিক আছে। তা ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড এবং থানা থেকে সবাই মিলে তাকে উদ্ধার করা হয়। দিয়ে তারপর তাকে হচ্ছে পুলিশ অ্যাম্বুলেন্স করে ওই এখানেতে যে মেডিকেল কলেজ, ঠিক আছে, আরামবাগ যে মেডিকেল কলেজ, সেখানে তাকে ভর্তি করা হয়। তা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। মৃত্যু হয় চিকিৎসকের ছেলে 24 বছর বয়সী দেবজ্যোতি নন্দীর। জানা গিয়েছে ঘটনার সময় দেবজ্যোতি একমাত্র বাড়িতে ছিল। তার রুম ভিতর থেকে বন্ধ ছিল। এটা কি একটা বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখানে সবাই আছে, ফায়ার ব্রিগেড থেকে এসেছেন, থানা থেকেও এসেছেন, নেভানোর চেষ্টা করছে। প্রথম থেকেই খুব চেষ্টা করছে এনারা, দেখা যাক কী হয়। ভেতরে একটা বাচ্চা আছে বললে ওনার বাড়ির লোকেরা ফোন করেছে, সেটাকে দেখছি, চেষ্টা করছি ওটার জন্য। মানে ভেতরে যাওয়া যাচ্ছে না এমন অবস্থা। এই জায়গাটা কি বেনেপুকুর? হ্যাঁ, বেনেপুকুর আলাবিতলা 5 নম্বর ওয়ার্ড। তার নাম হচ্ছে মৃণাল কান্তি, কি যেন ডাক্তার আর কি। দমকল বিভাগের কর্মী ও পুলিশ দরজা ভেঙে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাড়ির ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান স্থানীয় ও দমকল বিভাগের। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
তীব্র গরমে চারপাশে হাঁসফাঁস অবস্থা। তবে গরমকে উপেক্ষা করেই নদিয়ায় হয়ে গেল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। আর এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতাকে ঘিরেই উৎসাহের কমতি ছিল না। প্রায় 50টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চারপাশে প্রখর রোদ, কিন্তু তাতে কি, ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় কে কাকে টেক্কা দেবে সেদিকেই লক্ষ্য সবার। ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর জোর দেওয়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছিল নদিয়ার চাকদা থানার পালপাড়া এলাকার কয়েকজন যুবক। আর তারই অঙ্গ হিসেবে নদিয়ার চাকদা থানার পালপাড়া এলাকায় আয়োজন করা হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। উদ্যোক্তাদের দাবি, একটি সময় এই জায়গাতেই প্রচুর মানুষ ঘুড়ি ওড়াতেন, কিন্তু মোবাইল ফোন আসার কারণে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তাদের নজরে আসে কিছুদিন ধরে নতুন করে ঘুড়ি ওড়াতে শুরু করেছে কিছু উৎসাহী যুবক। আর এরপরই ঘুড়ি ওড়ানোর পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে স্থানীয় যুবকদের উৎসাহিত করতে চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করার। আগামী দিনে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন তারা আবারও করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এটা হলো গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, কিন্তু এখন এই যে মডার্ন দুনিয়ায় বা নেট দুনিয়ায় এসে আমরা এগুলোকে প্রায় হারিয়ে ফেলেছি। তো ওইটাকে ফিরে পেতেই, ওই নস্টালজিয়াকে ধরে রাখতেই রবীন্দ্রের এই বিশেষ উদ্যোগ। এটা কি প্রতি বছরই হয়? না, এটা প্রথম বছর হলো রবীন্দ্রের উদ্যোগে, আশা করি পরবর্তীকালে হবে। এখন কাজের মারফতে বলুন কিংবা অ্যাডভান্স টেকনোলজির পেছনে ছুটে বা বাচ্চাদের যা পরিস্থিতি এখন, তো সেই দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তো সেই জিনিসটাকে আমি কোনো মতে একটা ফিল করার জন্য আমি আজকে আবার এসেছি এখানে। তো বেসিক্যালি এখানে এসে আমি আমার একটা টিম অ্যারেঞ্জ করেছি। আমরা ঘুড়ি ওড়াচ্ছি এবং ঘুড়ি উড়িয়ে সেটা বিভিন্ন যে প্রসেসটা আমাদের কি একজন উঠছে আরেকজন সে কেটে দিচ্ছে, তো এই প্রসেসটার মধ্যে আমরা একটা দারুণ একটা এনজয়মেন্ট ফিল করছি। সকাল থেকে উৎসাহী যুবকরা তাদের দল নিয়ে হাজির হন মাঠে। আকাশে উড়ে ঘুড়ির ঝাঁক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিলুপ্তির পদে প্যাডেল রিক্সা। একসময় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের গ্রামেগঞ্জে সর্বত্রই চোখে পড়ত এই রিক্সা। বর্তমানে টোটো অটোর দাপুটে হারিয়ে যেতে বসেছে প্যাডেল চালিত রিক্সা। চরম আর্থিক অনটনে ভুগছেন কান্দি শহরের রিক্সা চালকরা। এমন একটা সময় ছিল যখন রিক্সার হর্ন বা ক্রিং ক্রিং শব্দ শোনা যেত এ রাজ্যের বিভিন্ন জেলার অলিতে গলিতে। শহর হোক বা গ্রামের অন্দরে একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল প্যাডেল রিক্সা। কিন্তু আধুনিক যুগে সেই প্যাডেল রিক্সা আজ প্রায় বিলুপ্তির পথে। রিক্সার জায়গা দখল করেছে টোটো। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের চিত্রটাও একই রকম। পথ চলতে গেলে চোখে পড়ে হাতে গোনা কয়েকটা মাত্র রিক্সা। রিক্সা চলতে একটা আলাদা আমেজ ছিল, একটা আলাদা ভালো লাগতো। কিছু লাগতো না, রিক্সা ছাড়া তো ভরসা কিছু ছিল না, রিক্সায় ভরসা। এখন নাই টোটো এসছে বলে মানুষ টোটো সুবিধাটা পাচ্ছে, কিন্তু রিক্সার তো সুবিধা চিরকালই ভোগ করে এসছে। আমরা তো ছোটো থেকে রিক্সা ভোগ করে এসেছি। রিক্সার অবস্থা এখন খুবই খারাপ। গোটা 10-15 কি 20টা হয়তো ম্যাক্সিমাম গোটা কাঁদি শহর জুড়ে চলছে। এখন রিক্সার অবস্থাটা, রিক্সাওয়ালাদের অবস্থাটা খুব খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। মেশিন চালিত রিক্সা বা টোটোর সঙ্গে অনেকেই পাল্লা দিতে না পেরে বদল করে নিয়েছেন তাদের পেশা। আর্থিক কারণে যারা তা পারেননি তারা এখনো টেনে টুনে কোনো ক্রমে দিন গুজরান করছেন। আধুনিকতার সঙ্গে হার মানতে বাধ্য হয়েছেন অনেক রিক্সা চালক। রিক্সার অবস্থা সেরকম চলছে। দাম টোটো হয়ে গেছে, এখন অবস্থা তো হবেই। আগে যেমন ইনকাম, এখন কেমন ইনকাম হয়? আগের মতন কি আর ইনকাম হয়? এখন চলছে আমাদের। আগে কেমন ইনকাম হচ্ছে পার ডে? তখন 300-400 হয়েছে। এখন কেমন ইনকাম হয়? এখন 200-150। কিন্তু কতদিন? এমন একটা দিন হয়তো আসতে পারে যখন ইতিহাস হয়ে যাবে প্যাডেল রিক্সা। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।